মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় রাজ্যকে আজ তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। কোর্ট এ মন্তব্য করছে, আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে একবার যান, একবার দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে, কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয় মানুষকে? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সৌভিক মজুমদার। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি নিয়ে মামলা সৌভিক, যেখানে আজকে মহামান্য প্রধান বিচারপতি তিনি অত্যন্ত ক্ষুব্ধ, রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলেন, কিসের প্রেক্ষিতে? দেখো, এই মামলায় মূলত বক্তব্য ছিল যে এখন থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে মথুরাপুরের গ্রামবাসীরা তারা হাসপাতাল গড়বার জন্য তারা কিছু জমি দেন এবং সেই জমির পরিমাণটা নিতান্ত কম নয়, প্রায় 4 একর। এবং তাদের অভিযোগ হলো যে 1975-76 সাল নাগাদ সেই জায়গায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার পর সেখানে কিন্তু কার্যত কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি। অর্থাৎ পরিকাঠামো উন্নয়নের যে প্রয়োজন ছিল সেই হাসপাতালের, যেটা 1976 সালে ছিল, আজকে 2025 সালে এসেও পরিস্থিতি কার্যত একই রকম। সেই সময় 10টি বেড ছিল এবং আজকে 2025 সালেও কিন্তু বেডের সংখ্যা সেই একই রয়েছে। সেখানে বেড বাড়াবার জন্য কোনো রকম উদ্যোগ প্রশাসনের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। ফলত আজকে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে মানুষ মরছে, তাকে মরতে দাও, তাতে আপনাদের কি? এই প্রশ্ন তিনি সরাসরি তুলছেন। তিনি বলছেন যে এ রাজ্যের প্রশাসন তারা শুধুমাত্র ভোট নিয়ে চিন্তিত, তারা ভোটারদের নিয়ে চিন্তিত নয়। মাননীয় প্রধান বিচারপতি এটাও নির্দিষ্ট করে বলছেন যে একজন ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাকে হুইল চেয়ার দিতে হবে, সেটা দেওয়ার জন্য পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দিতে হচ্ছে। এবারে একটা লজ্জাজনক পরিস্থিতি, এইভাবেই কিন্তু তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। ফলত সব মিলিয়ে স্বাস্থ্যের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে এই পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না বলে মানুষকে করমণ্ডল এক্সপ্রেস ধরতে হচ্ছে, দক্ষিণে যেতে হচ্ছে, দক্ষিণ ভারতে যেতে হচ্ছে, সেখান থেকে চিকিৎসা করাতে হচ্ছে। ফলত কলকাতা বাদ দিলে সার্বিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়েই তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবারে মামলাকারী যিনি অভিযোগ করছেন একেবারে যে পরিকাঠামো সংক্রান্ত কোনো উন্নয়ন হয়নি, ঠিক কি অভিযোগ তার দেখবো। বড় ধরনের হচ্ছে যেটা লেখা আছে সেইটা হোক, সাধারণ গরিব মানুষ যেন বাইরে না যায়। আজ ডায়মন্ড যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাপে কামড়ানো, কুকুর কামড়ানো, একটা বিষ খেলে কেন বাইরে যাবে? যে জন্য নিয়েছে সেই জন্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়েছে। অত্যন্ত সঙ্গত প্রশ্ন তুলেছেন যে একজনকে যদি সাপে কামড়ায়, একজনকে যদি কুকুর কামড়ায়, তিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেন সেই সুবিধাটা পাবেন না? কেন তাকে ডায়মন্ড হারবার বা কলকাতায় ছুটতে হবে এই ন্যূনতম চিকিৎসা পরিষেবাটা পাওয়ার জন্য? শুভময়দা, রাজ্যের প্রায় 70% ইফ নট মোর তারা এই চিকিৎসা বা পরিষেবাটা পাওয়ার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল। আজকে কোর্ট ছত্রে ছত্রে মাননীয় বিচারপতি তার অবজারভেশনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে স্বাস্থ্য ব্যবস্থার নামে, যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার থেকে শাসক দল একের পর এক প্রচার করে থাকে, সেটা যে কতটা অন্তঃসার শূন্য একেবারে কোর্টের এই পর্যবেক্ষণে ছত্রে ছত্রে তার উল্লেখ রয়েছে। আমি বলছি এই গরিব মানুষগুলো যাবেটা কোথায়? মানুষের ক্ষেত্রে তার পরিষেবার বিষয় হোক, 4টি বিষয়ের উপর জিনিসটি নির্ভর করে। একটি হচ্ছে সামাজিক, একটি রাজনৈতিক, একটি অর্থনৈতিক এবং একটি প্রশাসনিক, এবং এই 4টি বিষয় নিজের মধ্যে জড়িত। এবং যখন প্রধান বিচারপতি একদম সঠিকভাবে বলছেন যে কলকাতার বাইরে তাকিয়ে দেখতে হবে, কলকাতার বাইরে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, সারা ভারতবর্ষেই যে শহর এবং মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ, তার বাইরেটা তাকিয়ে দেখলে সব সরকারেরই এখন একটাই উদ্দেশ্য, মানুষের হাতে কিছুটা টাকা দিয়ে দায় অস্বীকার করা। অর্থাৎ মানুষের জন্য পরিষেবা, তার জন্য সরকারি দায়িত্ব নিয়ে কাজগুলো করা। যেমন ধরুন, যে কোনো একটা বাজেটে, সে রাজ্যেরই হোক বা কেন্দ্রে, আমাদের কোথা থেকে টাকা আসবে এই নিয়ে আলোচনাটা খুব কমে গেছে। টাকাটা না এলে সরকার পরিষেবা দেবে কি করে? এবার সরকার যদি বিভিন্ন ক্ষেত্রে মনে করে যে আমরা আর সেভাবে হাতে টাকা নেবো না, মানুষকে অল্প কিছু টাকা দিয়ে দেবো, আমাদের দায়টা চলে গেল, সেক্ষেত্রে কিন্তু নাগরিক পরিষেবা দিনের পর দিন কমে যাবে। এবং এই নাগরিক পরিষেবা শহরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এবং একই রকম ভাবে গ্রামের মানুষের ক্ষেত্রে, নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে রাজনীতির যে উদ্দেশ্য, রাজনীতি তো মানুষের সেবা করার জন্য, সেটা তো নীতির রাজা, কিন্তু সেই জায়গায় রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন, তার প্রভাব বারবার করছে প্রশাসনিক ক্ষেত্রে। এবং যে কথা প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর সমাধান খুব সহজ নয়। এবং বিশেষত এই আলোচনায় গেলে আজকে তৃণমূল বিজেপি নিয়ে কথা বললে চলবে না। স্বাধীনতার পর থেকে এতগুলো বছর বিভিন্ন দেশ যারা এগিয়েছে বিভিন্ন ক্ষেত্রে,
চীনে গণতন্ত্র নেই, কিন্তু তারা জায়গাগুলো অনেকটা এগিয়েছে। আমরা কেন পিছিয়ে পড়ছি বা এগোতে পারছি না, এই প্রশ্ন বারবার উঠছে। এক একটি করে এরকম ঘটনা আসে, শাসক দল বলে বিক্ষিপ্ত, আর সাধারণ মানুষ সেগুলো সহ্য করেই চলে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকার, কবে সঠিক দায়িত্ব নেবেন এর কিন্তু কোনো দিশা আমাদের সামনে নেই। কোনো দিশা আমাদের সামনে নেই, সেইটা হচ্ছে সব থেকে বেশি উদ্বেগের। আমি এইখানে আসতে চাইবো ইন্দ্রজিৎ ঘোষের কাছে, তার কারণ একেবারে একটা তুল্যমূল্য পরিসংখ্যান সবসময় দেওয়া হয় যে কি ছিল বাম আমলে, সেটা এই গত ধরুন 3টে টার্মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কতটা উন্নতি হয়েছে। একাধিক মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্দ্রজিৎ পরিসংখ্যান দেওয়া হয়, অত্যন্ত উদ্বেগজনক, লজ্জাজনক বললেও এতটুকু ভুল বলা হয় না, যেখানে কোর্ট এই মন্তব্য করছে একজন অসুস্থকে হুইল চেয়ার দিতে হবে, সেইটা পর্যন্ত কোর্ট ডাইরেকশন দিচ্ছে, তারপরে গিয়ে সেইটা তার কাছে পৌঁছচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন আমি উল্লেখ করে আমি এখানে ইন্দ্রজিতের কাছে আসব, যে রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা পর্যন্ত কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা মুশকিল। মানে ভক্তি থাকলে রথটা টানা যায়, ভক্তির অভাবটা হচ্ছে কোনখান থেকে? প্রথমে যেটা বলি যে আমাদের রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন এবং হচ্ছে প্রশাসন, সাধারণ প্রশাসন, সমস্তগুলোরই অবস্থা খারাপ। এক কথায় বললে তো রাজনৈতিক কথা হয়ে যাবে, কিন্তু আপনি যে বললেন না যে এতগুলো বড় বড় হাসপাতাল হয়েছে, সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কিন্তু দেখুন নন্দীগ্রামে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে পায়ে লাগলো, উনি কিন্তু ওখানে না ট্রিটমেন্ট করে ওই সুপার স্পেশালিটি হসপিটালে ট্রিটমেন্ট করতে পারলেন না, বাড়ি চলে আসতে হলো, মানে কলকাতায় আসতে হলো। আমার শুধু একটাই কথা যে বড় বড় হাসপাতালের বড় বড় গেট হয়েছে, কিন্তু হসপিটালের বেড বাড়েনি, ডাক্তার নার্স তার পরিমাণ বাড়েনি। এবং যদি আপনি বলেন যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তাদের অবস্থা দিনে দিনে শোচনীয় হয়েছে। পশ্চিমবঙ্গে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় যে যত এএনএম নার্স ছিল, তার এখন কিন্তু সেই নার্সের পরিমাণ কমেছে, বেড়েছে না। বিএমওএইচ এবং সিএমওএইচের যে ব্লক লেভেল এবং চিফ মেডিকেল অফিসার, তাদের কাছে বারবার বিভিন্ন প্রশ্নে এএনএম নার্স, জিএনএম নার্স, বিভিন্ন তারা ডাক্তার বা এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তথ্য বলছে যে আরও খারাপ হয়েছে, জনসংখ্যা বেড়েছে। পরে আমি যেটা বলবো যে এই যে বড় অংশ যেটা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবার সাথে যে দুর্নীতি, গত আগস্ট মাস থেকে আরজিকর আন্দোলনে আমরা দেখলাম যে একদম ব্যাপক দুর্নীতি রন্ধে রন্ধে আসছে। জাল ওষুধ থেকে সেলাইন, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলাইন মেদিনীপুর হসপিটালে দুজন। আজকে মুখ্যমন্ত্রী যখন বাজেট রাজ্যপালের বক্তব্য, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন এই স্যালাইন কাণ্ডে কোন রকম কোনো গলদ ছিল না, কোনো গলদ ছিল না। না, বিধানসভায় দাঁড়িয়ে না, উনি অনেক কথা বলতে পারে, কিন্তু কথাগুলো তো হলো আরজিকরের দুর্নীতি, সন্দীপ ঘোষরা সিবিআই এর দৌলতে তারা খোলা বাজারে ছাড়া পেয়ে যায়। এই যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এরকম, আমাদের রাজ্যে এইমস এর একটা মানে কেন্দ্র হয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা। এবং সার্বিক দিল্লি এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একই রকম আছে, কোনো জায়গা থেকে এটা কিন্তু নেই। আলোচনা করছেন এটা কি বলছেন? এইমস এর অবস্থা আজকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলার ক্ষেত্রে আসবো, কোর্টকে এই কথা বলতে হচ্ছে রাহুল দা, আমি থামালাম ইন্দ্রজিৎ, আমি থামালাম। কোর্টকে এই কথা বলতে হচ্ছে রাহুল দা যে মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদের কিছু ফিরিয়ে দেওয়াটা আপনাদেরই দায়িত্ব। অর্থাৎ কোথাও না কোথাও যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে, শাসক দল এসেছে, প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হচ্ছে, এটাও কি কোথাও ঠাড়ে ঠোরে স্মরণ করিয়ে দিচ্ছে কোর্ট? তো আমি বলি, মাননীয় প্রধান বিচারপতির জ্ঞাতার্থে বলি, উনি নিশ্চয়ই জানেন বা ওনাকে নতুন করে বলে দিতে হবে না। কিন্তু আমি যে তুমি এক্ষুনি বলে না কোম্পানি একটা তুলনামূল্য বিচার আসে, তুলনামূল্য বিচার তো আসবেই, নাহলে তুমি তুলনা করবে কিভাবে? 34টা বছর ধরে যেমন আফ্রিকা মানে জঙ্গল, স্বাস্থ্য ব্যবস্থা মানে নরক মনে করতো মানুষ। যেখানে দাঁড়িয়ে আমি মাঝখানে বলে নিই, তুমি তো চুপ করেছি, আপনি টপিক দিন, এতগুলো কথা বললে আমি চুপ করেছিলাম। ইন্দ্রজিৎ, আমি থামাচ্ছি ইন্দ্রজিৎকে, থামাচ্ছি। তুল্যমূল্য বিচার, এই কোর্টের অবজারভেশনেও তুল্যমূল্য বিচার আছে। শুনুন না রাহুল দা, তুল্যমূল্য বিচারের একটা অংশ পড়ি। 1976 সালে যে হাসপাতালে 10টা শয্যা ছিল, 2025 সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন যে ওই সংখ্যাটাই ঠিক। মানে 1976 সালে ছিল 10টা, 2025-এ হলেও 10টা। এইটা হচ্ছে, তারপরে কোর্ট বলছে কোন নির্বোধী হবে যে এই যুক্তিতে বিশ্বাস করবে। আমি বলছি এইটা তুল্যমূল্য বিচার। যতটা ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 76 সালে বেড, আজকেও ততগুলো বেড। জেলায় জেলায় হয়েছে, যেভাবে ফ্রি বেড দেওয়া হয়েছে, যেভাবে ফেয়ার প্রাইস মেডিকেল শপ করা হয়েছে, যেভাবে স্বাস্থ্য বীমা করা হয়েছে, যেভাবে স্বাস্থ্য সাথী করা হয়েছে, সব মানুষের জন্য। এখানে দাঁড়িয়ে তৃণমূল সরকার মানুষের জন্য করেছে। সিপিএম সরকারের সাথে করা হলে এরা ধারে কাছে আসবে না। আজকে দাঁড়িয়ে দুর্নীতির অন্য ইস্যু,
আজ পরিষেবাটা অন্য ইস্যু। আর তাহলে যদি medical- তাই বলো, বা মেডিকেল কলেজে গোরখপুরের শিশু মৃত্যু ঘটনা ঘটেনি? মেডিকেল কলেজে জাল সালাইনে মানুষ মারা যায়নি। গোরখপুরের শিশু মৃত্যু ঘটনা না। যায়নি আজকে দাঁড়িয়ে সেই তুল্যমূল্য বিচারটা বলি, স্বাস্থ্য ব্যবস্থা এখন আজকে অনেক উন্নত, এবং এখানে দাঁড়িয়ে বাংলার সেনের কাছে আসবো যে এই প্রশ্নও কোর্ট তুলছে যে মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়, অর্থাৎ কোর্ট প্রশ্ন করছে যদি সত্যি মানে বুঝিয়ে দিচ্ছে যে সত্যি প্রভূত উন্নতি যদি হয়ে থাকে তাহলে চিকিৎসা পাওয়ার জন্য, পরিষেবা পাওয়ার জন্য দক্ষিণ ভারতে কেন ছুটে যেতে হচ্ছে এই বাংলার মানুষকে। দেখুন, মথুরাপুরের মামলা হলেও কোর্ট কিন্তু একাধিক জায়গা নিয়ে মন্তব্য করেছে। কোর্ট বলছে চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই, পুরুলিয়া মুর্শিদাবাদে চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় আছে। অভ্র, দেখুন, আমাদের রাজ্য এমন একটা রাজ্য যারা কোভিডের সময় ডাক্তারদেরকে রেনকোট পাঠায় পিপিই কিটের জায়গায়, তাই একে মহান বলতে হবে এই সরকারের কাজকে। আমাদের রাজ্যে এমন একটা রাজ্য ডেঙ্গুতে মানুষ মারা গেলে বলে অজানা জ্বরে মারা গেছে। আমাদের রাজ্য এমন একটা রাজ্য পুরো দেশের মধ্যে খালি আয়ুষ্মান ভারত লাগু হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে আমাদের রাজ্যে, আর এখানে চলছে ওই গলায় ঝোলানো স্বাস্থ্যসাথী কার্ড, যেটা কোথাও গেলে নেয় না। এই রাজ্য এমন একটা বিধানসভা দেখতে পেলো, আজকে বিধানসভার অধিবেশন দেখতে পেলো, যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিষাক্ত আরএলকে পুরো দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। আবার কলকাতায় একটু ফিরে আসি, যেহেতু কলকাতার বাইরের জায়গাগুলো নিয়ে আপনারা বলছেন, কলকাতায় যেন মহৎ সব হাসপাতাল চলছে। এখানে তো সিএম নিজে বলেছেন এসএসকেএমে ওনাকে নাকি সেফটি সিএম করে মেরে দিচ্ছিল, আর এসএসকেএমটাকে তো 5 স্টার হোটেল বানিয়ে দিয়েছিল ওই বালু পার্থ এরা। আর কালীঘাটের কাকুর কথা কি করে ভুলে যাব, উনি তো শিশুর বেডে শুয়ে শুয়ে আঙ্গুল চুষছেন মাসের পর মাস এই এসএসকেএমে। আর সাধারণ পাক্কা তৃণমূলের দালাল সিপিএম, পাক্কা তৃণমূলের দালাল। এই তো পরিষ্কার কার সঙ্গে সেটিং আছে তাতে এই গরিব মানুষগুলোর কিচ্ছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপরে নির্ভরশীল। শুভময় মৈত্র, আমি একটা কথা শুধু আরে আপনি দালালি করবেন, প্লিজ থামুন। শুভময় দা, আমাদের দেশে তো এমন তো নয় যে সরকার নিম্নবিত্ত মানুষদের দয়া করছেন। আমাদের দেশের যে মানুষ, তাদের প্রত্যেকটি মানুষের এই দেশের সম্পদের উপর দাবি আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের দায়িত্ব পরিষেবা দেওয়া। ফলে যারা শাসকের আসনে আছেন তাদের সবসময়ই সমালোচনার মুখে পড়তেই হবে, সেটা রাজ্যেই হোক বা কেন্দ্রে। কিন্তু আমরা যখন বিক্ষিপ্ত ঘটনার কথা বারবার আলোচনা করছি, একটা প্রশ্ন কিন্তু উঠবে, সরকারের সদিচ্ছার প্রশ্ন, একটি রাজনৈতিক দলের সদিচ্ছার প্রশ্ন, প্রশাসনের সদিচ্ছার প্রশ্ন। সত্যি তো আজকে আমরা দেখলাম যে আমাদের এখানটায় বিভিন্ন কেসে খুব তাড়াতাড়ি তার সমাধান করে ফেলছেন, কিন্তু একই সঙ্গে এত বড় নাগরিক আন্দোলন সত্ত্বেও কিন্তু আরজিকরের ঘটনার কোনো নির্দিষ্ট সমাধান আমরা পেলাম না। অর্থাৎ মূল জায়গা হচ্ছে রাজনৈতিকভাবে যে সদিচ্ছার প্রশ্ন, সেটা যদি রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়, আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল, তাদের কাছ থেকে রাজনৈতিক সদিচ্ছা এবং তাদের সমালোচনা করলে তারা উত্তেজিত না হয়ে যদি নিজেদের ভুলগুলো একটু নিজেদের দলের মধ্যে আলোচনা করেন, নিজেদের ডিফেন্ড না করে, আমার মনে হয় সেটা কিন্তু দেশের পক্ষে। এবং তাতে সব থেকে বেশি লাভবান হয় সেই সমস্ত গরিব মানুষেরা যারা নির্ভর করতে বাধ্য হন সরকারি হাসপাতালের পরিষেবার উপর। অবশ্যই আমাদের নজর থাকবে যে এরপরে স্বাস্থ্য পরিষেবার সেই সুফলটা একেবারে প্রান্তিক মানুষ অব্দি পৌঁছয় কিনা।